স্বর্ণ মায়ের কথা মতো কাউকে কিছু না জানিয়ে খালার বাসায় চলে গেল। আজ খালার বাসায় থাকবে, আর কোনোভাবেই মা ব্যতীত কারো ফোন ধরবে না। বিশেষ করে সুমনের ফোন তো না, ধরবেই না। অবশ্য আজ সারাদিনে মাত্র একবার ধরেছিল, তাতেই ছাড়ার নাম নিচ্ছিল না লোকটা। ট্যুরে গিয়ে কি করবে না করবে তার বৃত্তান্ত দিচ্ছিল। মেজাজ খারাপ হওয়ার স্বর্ণ কিছু না বলে খট করে লাইন কেটে দিয়ে সাইলেন্ট করে রেখেছিল। এই লোকটার সাথে যখনই কথা হয় তখনই মেজাজ খারাপ হয়ে যায়। যদি এর সাথে বিয়ে হয় তাহলে সংসার কতটা দুর্বিষহ হবে সেটা আর ভাবা যাচ্ছে না। স্বর্ণর খালার দুই মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। এখন বাসায় খালা আর খালু ছাড়া কেউ থাকে না। স্বর্ণকে প্রায়ই যেতে বলে, কিন্তু স্বর্ণই যায় না। আজ দেখেই খুশিতে জড়িয়ে ধরে চুমু খেলেন তিনি। খালু ওর প্রতি বেশ আন্তরিক। স্বর্ণ এসেছে শুনে আপ্যায়নের তোড়জোড় লেগে গেল। খালা ওকে নিজের বড় মেয়ের রুমে থাকতে দিলেন। এই ঘরে এর আগে অনেকবার এসেছে স্বর্ণ। খালাতো বোনদের সাথে সম্পর্কও ভালো। দুজনেই ওর বড়। বিয়েও হয়েছে কিছু বছর আগে। এখন দুজনেরই সন্তান আছে। এবার স্বর্ণর পালা। কিন্তু স্বর্ণ ফ্রেশ হয়ে ফ্যানের নিচে বসতেই খালা হরেক পদের নাস্তা এনে হাজির করলো। স্বর্ণ মৃদু আপত্তি করে বলল, এসবের কি দরকার ছিল বলো তো? চুপ, তোর থেকে শুনতে চেয়েছি। খা তাড়াতাড়ি। আসিস না তো। জবে থেকে দুটোর বিয়ে হলো, তোকেও আর দেখা যায় না। ওরা তো সংসারের জন্য আসতে পারে না, তুই কেন আসিস না? পর হয়ে গেছি আমরা। আর এত শুকিয়েছিস কেন? স্বর্ণ হেসে বলল, তুমি আর মায়া কি কথা বলো? তোমাদের কাছে আমি সবসময় শুকিয়েই থাকি। তো বলবো না? তুই ঠিক মতো খাবি না, অনিয়ম করবি তো এমন হবেই। আপা তো ঠিকই বলে। হ্যাঁ জানি তো, তোমরাই ঠিক। আপা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, মা ভালো আছে। আলহামদুলিল্লাহ। অনেকদিন দেখি না। আসো, কাল আমার সাথে বেরিয়ে আসবে। হ্যাঁ যাব, কিন্তু তুই কাল কোথাও যাবি না। কমপক্ষে 1 সপ্তাহ থাকতেই হবে। আরে না, ইম্পর্টেন্ট ক্লাস প্রজেক্ট আছে, এতদিন পারবো না। ছোটই থাকতি, বড় হলি কেন? সন্তান বড় হলে বাবা মায়ের কাছে থাকে না। নয়নতারা আফসোসের সুরে বললেন। স্বর্ণও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। পরক্ষণে নয়নতারা আবার বললেন, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। স্বর্ণ বিরস মুখে বলল, হ্যাঁ। কি করে ছেলে? একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার। বাহ, বেশ ভালো। ছেলে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। স্বর্ণ না পারতে মিথ্যা বলল। সত্য বললে আরও অনেক প্রশ্ন উঠবে, সেসব বলতে গেলে আর কিছুই বাকি থাকবে না। তার চেয়ে এটাই ভালো। বেশ ভালো। আমিও তোর জন্য একটা ছেলে দেখেছিলাম। খুব ভালো ছেলে, আমার ননাসের ছেলে। দেখতেও ভালো। স্বর্ণ মজা করে বলল, ছবি দেখাও, পছন্দ হলে বিয়ে ক্যান্সেল করে তোমার ননাসের ছেলেকে বিয়ে করব। নয়নতারা হেসে বললেন, এখন আর দেখে কাজ নেই, তুই তোর হবু জামাইয়ের দিকে নজর দে। হ্যাঁ, তুমিও দাও আমার খালুর দিকে। আরে এখন তো আমরা বুড়ো হয়ে গেছি, এত রং নেই মনে। কি আর বুড়ো হয়েছ? তোমার যা রূপ, আবার বিয়ে দেওয়া যাবে তোমাকে। হ্যাঁ হয়েছে, তোর চাপাবাজি বন্ধ কর। ওই দুটো এমন। স্বর্ণ হেসে বলল, রুমা আপু আর সুমা আপু আসবে না? কয়দিন আগেই তো আসলো। তোকে বললাম, তুই তো আসলি না। তখন তো পরীক্ষা চলছিল। আচ্ছা, এবার আসলে বলবো নি। আচ্ছা। দেখা হয় না অনেক দিন। নয়নতারা আর কিছুক্ষণ কথাবার্তা বলে অর্ধখালি নাস্তার প্লেটটা নিয়ে চলে গেলেন। উনি যাওয়ার পর স্বর্ণ চুপচাপ শুয়ে পড়ল। ঘুম পেয়েছে খুব। সুমনের মেজাজ খারাপ হয়ে গেছে খুব। মেয়েটার সাহস কত না জানিয়ে ট্যুরে চলে গেল। মনে মনে খুব খারাপ কয়েকটা গালমন্দ করলো হবু বউকে। কত ইচ্ছে ছিল ট্যুরে গিয়ে দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। আর এখন বেয়াদব মেয়েটা হাওয়া সারাদিনে একবার মাত্র ফোন ধরেছে, এরপর আর ফোন মেসেজ কিছুতেই রেসপন্স করেনি। এভাবে উঠতে দেওয়া যাবে না। ফিরে এসে এই বিয়ের জন্য চাপ দিতে হবে। বিয়েটা হোক একবার, ওড়াউড়ি একদম বন্ধ হয়ে যাবে। আর বিয়ের পর এমন বন্দি করবে যে এমবিও করা বের হবে। এমবিও করার কি দরকার? সেই তো ঘর সংসারই সামলাতে হবে। যেটুকু হয়েছে তাতেই তো বেশ। কেন যে তখন রাজি হতে গেল? না রাজি হলেও স্বর্ণর কিছু বলার ছিল না। না, এই ভুল করা যাবে না। সেই আশরাফের ব্রেন ওয়াশ করতে হবে যেন বিয়েটা তাড়াতাড়ি হয়। স্বর্ণর এভাবে না জানিয়ে উধাও হওয়ার কারণে আশরাফ আর সীমা ওরাও রেগে আছে। কারো ফোনও রিসিভ করছে না বিচ্ছু মেয়েটা। সামনে পেলে ঠাটিয়ে চর মারত আশরাফ। বহুবার বেড়েছে।
না জানিয়ে ট্যুরে চলে যাচ্ছে। এখনই কয়দিন পর তো বিদেশ চলে যাবে। শাসন করতে হবে বেয়াদব মেয়েটাকে। প্রচুর গালমন্দ করে গজগজ করতে করতে স্বর্ণকে ছাড়াই ওরা তিনজনে রওনা দিল। ফিরবে 3 দিন পর। সুমন মনে মনে পণ করেছে ফিরেই স্বর্ণকে একটা শিক্ষা দেবে। এত বড় সাহস যে কথার অমান্য করে। স্বর্ণ ঘুম ভেঙেছে রাত 10টায়। ফ্রেশ হয়ে এসে ফোন চেক করতেই দেখলো সুমন, আরশাব, সীমার অজস্র ফোন আর মেসেজ। একটু আগে নিহারিকা খানমও ফোন দিয়েছিল। স্বর্ণ ওগুলো দেখল না, শুধু মাকে ফোন দিল। নিহারিকা খানম মেয়ের ফোনের আশায় বসেছিলেন। ফোন ধরেই বললেন, চলে গেছে ওরা। যাক ভালো। তুমি খেয়েছো মা? হ্যাঁ, তুই? খাবো, ঘুম থেকে মাত্রই উঠলাম। আচ্ছা খেয়ে নিস তাড়াতাড়ি। মা তোমার একা লাগছে? আমি আসবো। না রে মা, এই একাকিত্ব আমার আজকের না, বহু বছরের পুরনো অভ্যাস হয়ে গেছে, তুই চিন্তা করিস না। আচ্ছা মা, আমি কালই চলে আসবো। আচ্ছা রাখছি। নিহারিকা খানম ফোন রেখে দিলেন। মায়ের সাথে কথা শেষ করে স্বর্ণ ফোন রেখে নয়নতারার কাছে চলে গেল। তিনি ওকে দেখে বললেন, ঘুম ভাঙলো তোর? আয় চল খাবি। আমরা খেয়ে নিয়েছি, তুই ঘুমিয়েছিলি বলে ডাকিনি। সমস্যা নেই। স্বর্ণ খাওয়া শেষ করে ঘরে এসে ব্যাগ থেকে খাতা বইপত্র বের করলো। এখনও বেশ কিছু রিসার্চ করা বাকি আছে। জমা দেওয়ার ডেট পরশু। একটা বিষয় জানার জন্য ফোন ওপেন করতে স্বর্ণ দেখল আরব মেসেজ করেছে একটু আগে। কৌতূহলবশত মেসেজ ওপেন করেই লেখা দেখল, আছো? স্বর্ণ রিপ্লাই করলো, হ্যাঁ বলো। প্রায় সাথে সাথেই রিপ্লাই হলো, কেমন আছো? এই তো, তুমি? ভালো। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই। তোমার কি উচ্ছ্বাস ভাইয়ার সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, আরেকটা কথা বলবো। বলো। কল দিব? কলে বলি। আচ্ছা। আরব কল দিতেই রিসিভ করলো স্বর্ণ। তারপর বলল, বলো। আসলে উচ্ছ্বাস ভাইয়ের সাথে রিলেশন ছিল বলে বলতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি। স্বর্ণ রিনরিনে গলায় হাসলো। বলল, প্রজেক্ট কমপ্লিট? হ্যাঁ, তোমার? না, এখনও না। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তাহলে প্রমাণ করো। কিভাবে? এই প্রজেক্টটা ছেড়ে দাও। কথাটা বলার পরে আবার কিছু বলল না। নিস্তব্ধতা ছেয়ে গেল। স্বর্ণ আবারও হাসল ক্ষীণ। হায় রে ভালোবাসা। খালার আবদার উপেক্ষা করে স্বর্ণ বেরিয়ে পড়ল সকালে। ক্লাস প্রাইভেট শেষ করে বাসায় ফিরবে। মা বাসায় একা। অন্তত কয়েকটা দিন একটু শান্তিতে কাটানো যাবে। আর নিজের বাসার মতো শান্তি কোথাও নেই। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাওয়ার সময়ই আরবের সাথে দেখা হয়ে গেল স্বর্ণর। আরব আজকে ক্লাস করেনি। একটু আগে ভার্সিটিতে এসেছে শুধুমাত্র স্বর্ণর সাথে কথা বলার জন্য। ওকে দেখে স্বর্ণ একটু চমকালো। কাল রাতে যা কথা হয়েছিল তাতে এই ছেলে যে ওর মুখ কখনো দেখবে সেটা নিয়েই সন্দিহান ছিল স্বর্ণ। কিন্তু নিজের উৎকণ্ঠা বাইরে এক বিন্দু প্রকাশ করল না স্বর্ণ। চমৎকার হেসে বলল, কী অবস্থা? আজকে ক্লাসে আসনি যে? একজন স্পেশাল মানুষের সাথে কথা বলার প্রিপারেশন নিচ্ছিলাম, তাই অ্যাটেন্ড করিনি। তাই? তা কে সেই স্পেশাল মানুষ? তুমি। স্বর্ণ একটু চমকানোর ভান করে বলল, সত্যি? হ্যাঁ। তুমি ফ্রি আছো কতক্ষণ? 1 ঘন্টার মতো ফ্রি আছি। চলবে, চলো বের হই। কোথায় যাবে? গেলেই দেখবে। আহা বলো না। চিন্তা করো না, তোমাকে কিডন্যাপ করব না। সেটা তুমি চাইলেও পারবে না। আমি চাইও না। স্বর্ণ ছেলেটার পাগলামি দেখে হাসলো। দেখা যাক কতটুকু করতে পারে। কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসলো ওরা। লাঞ্চ অর্ডার করে স্থির হয়ে বসলো দুজনে। আরব ভেতরে ভেতরে একটু গুছিয়ে নিয়ে শুরু করলো, আমি যেদিন তোমাকে ক্লাসে ফার্স্ট দেখি সেদিনই ভালো লেগে যায়। এরপর তোমাকে আমি নোটিস করা শুরু করি। কোনো একভাবে জানতে পারি তুমি সিঙ্গেল। ভেবেছিলাম প্রপোজ করে দেব, কিন্তু পরে ভাবলাম আদৌ তোমার প্রতি আমার অনুভূতিগুলো সত্যি নাকি শুধু আকর্ষণ। ব্যাপারটা বুঝতে বুঝতেই সেকেন্ড ইয়ারে উঠে গেলাম আমরা। তারপর একদিন ভাবলাম বলেই দেব। রিং কিনলাম, রিসোর্ট বুকিং করলাম, সব প্রস্তুতি নিলাম। ফ্যামিলির সবাই জানতো, আমার সাথে সবাই এক্সাইটেড ছিল। আসলে আমি সবার অনেক আদুরে তো, তাই আমি খুশি হলেই ওরা খুশি হয়ে যায়। যেদিন তোমাকে বলবো ঠিক করেছিলাম, তার আগের দিন আমার চোখে ঘুম ছিল না। ভেতরে ভেতরে এতটা খুশি কখনোই হয়নি। অতঃপর সকালে ফিটফাট হয়ে ক্যাম্পাসে এলাম। তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তুমি আসছিলে না। আমি তোমার বান্ধবী জ্যারিনকে জিজ্ঞেস করলাম। ও বলল তুমি ঘুরতে গিয়েছো উচ্ছ্বাস ভাইয়ের সাথে এবং তোমরা গতকালই সম্পর্কে গিয়েছো। কথাটা হজম করতে আমার কয়েক মিনিট লেগেছিল। আমি কাউকে কিছু না বলেই ভার্সিটি থেকে বেরিয়ে গেলাম। এরপর
আমার ঠিক হতে বেশ সময় লেগেছিল। পড়াশোনা লাটে উঠেছিল, অনেক কষ্টে নিজেকে ফিরিয়ে এনেছিলাম। এতদিন পর সেদিন জানতে পারলাম তোমাদের ব্রেকআপ হয়েছে। খবরটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। আগের বারের মতো দেরি না করে এবার বলে দিলাম, আমাকে নিরাশ করো না প্লিজ। আরব পকেট থেকে একটা রিং বের করে স্বর্ণর সামনে ধরে বলল, উইল ইউ উইল ইউ বি মাই মেসেজ। স্বর্ণ এতটাও ভাবেনি প্রপোজ পাবে, এতটুকু আন্দাজ ছিল, সেরকম প্রিপারেশনও ছিল, কিন্তু ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবে, দিয়ে বসবে, কে জানতো। এখন কি বলবে এই ছেলেকে। স্বর্ণ একটু একটু ইস্তস্তত কণ্ঠে বলল, আমার সময় প্রয়োজন আসলে, হুট করে সিদ্ধান্ত নিতে পারছি না। আরব একটু চুপ থেকে হতাশ হয়ে বলল, আচ্ছা সময় নাও, কিন্তু আমাকে নিরাশ করো না। স্বর্ণ কিছু বলল না, মন রইল। রিংটা ওর কাছে রাখতে বলল। খাবার এসে পড়ায় এরপরের সময়টা বেশ চুপচাপ ছিল দুজনে। খাওয়া শেষ করে বের হওয়ার সময় আরব বলল, আমি প্রজেক্টটা ছেড়ে দিয়েছি। স্বর্ণ চমকালো, স্তম্ভিত গলায় বলল, কি? হ্যাঁ, আমার স্কলারশিপের প্রয়োজন নেই, যদিও এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন আমার স্বপ্ন তোমার সাথে থাকা, তাই এটা আমি ছেড়ে দিলাম। কিন্তু তুমি দিও না, আমি চাই তুমি পাও। কিন্তু আমি মজা করে বলেছিলাম আরব, তুমি এটা ছেড়ে ঠিক করনি, আমি মানতে পারছি না। ঠিকই করেছি। না আরব, আমার নিজেকে অপরাধী লাগছে। তুমি আমার সামান্য কথায় ছেড়ে দিলে কেন? তোমার কোনো কথাই সামান্য না আমার জন্য, আর আমি না ছেড়ে দিলেও তুমি পেতে। আমার কষ্ট হচ্ছে। কষ্ট পেও না, আমি মন থেকেই করেছি। প্রাইভেট থেকে বাসায় ফিরেও ভালো লাগছে না স্বর্ণর। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ছেলেটা ওর জন্য নিজের স্বপ্ন ছেড়ে ছেড়ে দিল। তাহলে কি সত্যিই ভালোবাসে? জ্যারিনকে বিষয়টা জানালো স্বর্ণ। সব শুনে জ্যারিন বলল, আরব অনেক ভালো ছেলে, ওই তোর জন্য পারফেক্ট হবে। আর আমি বলি কি, তুই এসব স্কলারশিপ ছেড়ে ওকে বিয়ে করে ফেল। আরে চুপ কর তো, আরবকে হাতছাড়া করিস না, পস্তাবি। স্বর্ণ কিছু বলল না। ব্যাপারটা নিয়ে নিজেও খুব দ্বিধায় আছে। কালকেই জমা দিতে হবে প্রজেক্টটা। স্বর্ণরও প্রায় কমপ্লিট। আজ খুব সকালে গোসল সেরে শাড়ি পরে সেজেগুজে নিল স্বর্ণ। বেশ অনেক দিন পর সাজলো আজ। আগে যখন উচ্ছ্বাসের সাথে ঘুরতে যেত তখন এভাবে সাজা হতো। ইদানিং আর কিছুতেই মন বসে না, কিন্তু আজ কেন জানি মনে হলো একটু সাজ যেতেই পারে। নিহারিকা খানম মুগ্ধ হয়ে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন, অতঃপর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, আজকে কি কোনো প্রোগ্রাম আছে? না, এমনি। তোকে তো সাজতেই দেখি না এখন, আজকে দেখে অবাক হয়ে গেলাম। স্বর্ণ হেসে ফেলল, মায়ের দিকে চেয়ে বলল, কেমন লাগছে আমাকে? ভীষণ সুন্দর লাগছে, নজর না লাগুক কারো। স্বর্ণ হাসল, টিপটা পরে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিয়ে বলল, মা, তুমি তৈরি থেকে আজকে আমরা খালার বাসায় যাব। তোমাকে দেখতে চেয়েছে খালা, আমাকে বলেছে নিয়ে যেতে। আজকেই? ওরা চলে এলে আর পাবে সময়? এসেই কি নাটক শুরু করে দেখবে? তার জন্য প্রস্তুত হও। আচ্ছা তাহলে তুই ক্লাস শেষ করে বাসায় আয়, আমি রেডি হয়ে থাকবো। আচ্ছা মা। স্বর্ণ বেরিয়ে গেল। বের হওয়ার সময় আরবকে মেসেজ করে বলল, ক্যাম্পাসে থেকো, কথা আছে। মেসেজটা দেখেই আরব শোয়া থেকে বসে পড়ল, সাথে সাথে রিপ্লাই করলো, কি কথা? বলে দিলে আর আসবে না কেন? বলে দিলেও আসবো, বলো না, টেনশন হচ্ছে তো আমার। ধ্যাত, এমন করলে কিন্তু বলবোই না। আসতে বলেছি, আসবা, এত কথা কেন? আচ্ছা সরি, আসছি, একটু ওয়েট করো। কথা শেষ করেই আরব রেডি হতে লেগে গেল। আজ নিশ্চয়ই স্বর্ণ ভালোবাসা স্বীকার করে নেবে। এত তাড়াতাড়ি যে মেনে যাবে কল্পনাও করেনি আরব। ভেবেছিল অনেক দিন ঘুরাবে, কিন্তু ফাইনালি অপেক্ষার অবসান হবে। খুশিতে নাচতে পারলে ভালো হতো, স্বপ্ন পূরণ হবে শেষ পর্যন্ত। দীর্ঘদিনের লালিত স্বপ্ন। ক্যাম্পাসে এসে প্রথমেই ধাক্কা খেলো স্বর্ণকে দেখে। আজকে এত সুন্দর করে সেজেছে যে চেয়েই থাকতে মন চাইছে। আরব কিছুটা অভিমানের স্বরে বলল, তুমি এত সুন্দর করে সেজে আসবে, আগে বললে তো আমি পাঞ্জাবি পরে আসতাম। কেমন লাগছে আমাকে? শুধু একটা শার্ট পরে চলে আসছি, মানাচ্ছে না একদম। খালি পক পক। চুপ একদম, আসো আমার সাথে, ক্যান্টিনে বসি, ইম্পর্ট্যান্ট কথা আছে। আরব স্বর্ণর সাথে হাঁটতে হাঁটতে না হলেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কি ইম্পর্ট্যান্ট কথা? প্রত্যেকবারই স্বর্ণ ধমক দিয়ে চুপ করিয়ে ফেলে। অবশেষে ক্যান্টিনে এসে বসতেই আরব অনুরোধের স্বরে বলল, এবার বলো না প্লিজ, আমি আর সাসপেন্স রাখতে পারছি না। স্বর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি এই প্রজেক্টটা ছেড়ে দিয়েছি।
মোটা ভ্রুদয় কুঁচকে স্তম্ভিত নয়নে আরব স্বর্ণের দিকে কিছুক্ষণ তাকিয়ে মৃদু আর্তনাদের কণ্ঠে বলল, মাই গড, পাগল হয়েছ? তুমি ছেড়ে দিতে পারলে আমি পারবো না কেন? আরব চুল টেনে ধরে নিজেকে সংযত করার চেষ্টা করলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আজকে 5টায় জমা দেওয়ার শেষ সময়। তুমি 5টার মধ্যে জমা দেবে প্রজেক্ট পেপারস। তবে তুমিও দেবে। তাহলে আমাকে জোর করতে পারবে না। যদি তুমি দাও তবেই আমি দেব। আমি দেব না, তাহলে আমিও দেব না। বিয়ে শাদি করে সংসার করব তোমার সাথে। ফাজলামি করছো? না, একদম সিরিয়াস। এ নিয়ে আর ফোর্স করবে না। এখন চলো একটু ঘুরে আসি। আর উষ্ণ কণ্ঠে বলল, আমার ভাল লাগছে না, গেলাম আমি। কথাটা বলেই আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে চলে গেল। আরবের যাওয়ার পানে চেয়ে স্বর্ণ কেবল হাসলো। আধ খাওয়া কফিটা খেতে খেতে ফোন দেখতে লাগলো। সুমন ছবি ছাড়ছে সকাল বিকাল। ফেসবুকে আসলেই ওর ছবি না চাইতেও সামনে চলে আসছে। আর ভাই ভাবিও কম না। স্বর্ণ 3জনকে আনফলো করে দিল। মন চাইলো ব্লক করে দিতে, কিন্তু ব্লক করলে ঝামেলা করবে। এমনিতেই ফিরে এসে কি সুনামি উঠায় সেটাই দেখার বিষয়। অকারণে কিছুটা সময় বসে থেকে ভার্সিটি থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো স্বর্ণ। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় উচ্ছ্বাস আর ওর নতুন প্রেমিকার সামনাসামনি পড়ল। দুজনই ওর দিকে তাকালো, কিন্তু স্বর্ণ দূর থেকেই একবার দেখে দ্বিতীয়বার আর ফিরেও তাকালো না। ইদানিং উচ্ছ্বাস নামের মানুষটার প্রতি আর ভালোবাসা মায়া কিছুই আসে না। যেটা আসে সেটা হলো প্রচণ্ড ঘৃণা। মেয়েরা যেমন উজাড় করে ভালোবাসতে পারে, তেমনি ঘৃণাও করতে পারে। আর সেই ঘৃণাটা ভালোবাসার থেকেও প্রখর। না, স্বর্ণ কোনো প্রতিশোধ নেবে না। কর্মফল বলে একটা কথা আছে, সেটা উচ্ছ্বাস এমনিতেই ভোগ করবে। সেটা 2 দিন আগে হোক বা পরে। বাসায় এসে নিহারিকা খানমকে সাথে নিয়ে খালার বাসার দিকে চলল স্বর্ণ। ওরা আজকে আর কালকে 2 দিন থাকবে। পরের দিন সকালে চলে আসবে। ওই দিন ভাইয়ারা আসবে। স্বর্ণ খুব বুঝতে পারছে এ সেই বড় একটা ঝামেলা বাঁধবে। সুমন নিশ্চয়ই চাইবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে, কিন্তু এটা তো সম্ভব নয়। ভাবতে হবে কিছু একটা। ব্যাপারটা আরবকে জানানো উচিত। দ্বিধান্বিত হয় স্বর্ণ। 2 দিন ভালো মতো কাটিয়ে এলো মা মেয়ে। বেশ অনেক দিন পর এত সুন্দর 2 দিন পার করলো ওরা। ভাইয়ারা এখনও আসেনি। মা জানালো সন্ধ্যার সময় আসবে ওরা। যাক, সন্ধ্যা পর্যন্ত অন্তত ভালো থাকা যাবে। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো স্বর্ণ। আজকে আরবকে সুমনের ব্যাপার শেয়ার করবে, কারণ এখনই সব কিছু না বললে পরে সামলাতে বেশ বেগ পেতে হবে। সুমন এসেই একটা ঝামেলা লাগাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু কথা হলো ব্যাপারটা আরব কিভাবে নেবে। ওকে এটাই আরও আগে বলা উচিত ছিল। ভার্সিটির কাছাকাছি আসতেই আরব মেসেজ করলো, কোথায় আছো? এই তো কাছাকাছি। ক্লাসে যাবার আগে ক্যান্টিনে এসো তো। আচ্ছা। স্বর্ণ ক্যান্টিনে গিয়ে দেখলো আরব কফি খাচ্ছে আর গেমস খেলছে। ওকে দেখে বলল, ওয়েট 1 মিনিট, আউট হয়ে নি। স্বর্ণ হেসে বলল, সমস্যা নেই, খেলো খেলো তুমি। এমনিতে ক্লাস করব না আজকে। আরব ফোনে চোখ রেখে বলল, আমিও করব না তাহলে। ফাঁকিবাজ হয়ে যাচ্ছ দিন দিন। ফাঁকিবাজ না, বলো প্রেমিক হয়ে যাচ্ছ দিন দিন। স্বর্ণ উত্তরে কিছু না বলে হাসলো। তারপর আরও 1 কাপ কফি অর্ডার করে আরবের আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। আউট হওয়ার পর আরব ফোনটা রেখে বলল, কালকের জন্য সরি, আমি চাইনি তুমি প্রজেক্টটা ক্যান্সেল করে দাও। আবার এটাও ঠিক, তুমি চলে গেলে আমিও একা হয়ে যাব। পরে ভাবলাম মন্দ হয়নি, প্রজেক্ট চুলোয় যাক, দুজনে বিয়ে করে সংসারী হয়ে যাব। কথাটা বলেই হাসলো আরব। ওর হাসিতে স্বর্ণ যোগ দিল। হাসি থামতেই স্বর্ণ একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি কিছু বলতে চাই আরব। স্বর্ণের মুখভঙ্গি দেখে আবারও সিরিয়াস হয়ে এলো। বলল, হ্যাঁ বলো। তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। আসলে তুমি প্রপোজ করার কয়েকদিন আগেই আমার বিয়ে ঠিক হয়ে যায় ভাইয়ের এক বন্ধুর সাথে। সেই সময় উচ্ছ্বাসের সাথে ব্রেকআপ হয় আমার। মেন্টাল ট্রমার মধ্য দিয়েই আমি বাধ্য হয়ে বিয়েতে মত দিই। কিন্তু এখন এটা গলার কাটা লাগছে, বের হব কিভাবে বুঝতে পারছি না। আরব সব শুনে স্বর্ণর হাতের উপর নিজের একটা হাত রেখে বলল, সমস্যা নেই, আমি আছি না। স্বর্ণ আরবের সুন্দর মুখশ্রীর দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, আমাকে ক্ষমা করো আরব। দুপুরের পর থেকে আকাশ কালো হতে শুরু করেছে। দূর দূরান্তে হতে গুচ্ছ গুচ্ছ মেঘের মেলা বসেছে বিশাল অম্বর জুড়ে। স্নিগ্ধ শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে তনুমন। ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে আরব আর স্বর্ণ। স্বর্ণের এক হাত আলতো করে ধরে রেখেছে আরব,
আজকে ওরা কেউই ক্লাস করেনি, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে। স্বর্ণর খারাপ লাগেনি, বরং অনেক দিন পর নতুন কিছু হওয়ায় ভালোই লেগেছে। আরব বন্ধু হিসেবে খুব ভালো, তবে প্রেমিক হিসেবে যেমন কেমন সেটা জানে না স্বর্ণ, কারণ ওকে সে ভূমিকায় কল্পনা করতে পারছে না। শুধু বন্ধুত্ব দিয়ে কি এক জীবন কাটিয়ে দেওয়া সম্ভব? ঘোরাঘুরি শেষে আরব ওকে বাড়ি পৌঁছে দিল। স্বর্ণ অবশ্য বলেছিল বাসায় আসতে। আরব হেসে বলল, এভাবে বিনা অধিকারই যেতে চাই না, একদিন অধিকার নিয়ে যাব। স্বর্ণ হেসে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে বসতেই নিহারিকা খানম শরবত নিয়ে এলেন। মেয়েকে শরবত দিয়ে সামনাসামনি বসে বললেন, ওরা আসবে না আজকে, কাল সকালে রওনা হবে। আবহাওয়া ভালো না, তাই রিস্ক নিয়ে আসবে না। স্বর্ণ গা ঝাড়া দিয়ে বলল, বাহ, ভালোই হলো, শান্তিতে থাকা যাবে। ভেবেছিস কিছু? কি? সুমনকে কি বলবি? আমি আশরাফের সাথে কথা বলে বুঝলাম ফিরে এসে বিয়ের কাজ সেরে ফেলতে চাইবে ওরা। তুমি এত চিন্তা করো না, আমি ভেবে ফেলেছি কি করব। কি ভেবেছিস? সারপ্রাইজ। তুমি চিন্তা করো না, একদম কিছুই হবে না, আমি সামলে নেব। আচ্ছা, সাবধানে। আর কি খাবি রাতে? তোমার যা ইচ্ছা। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কাল একটা ইন্টারভিউ আছে। চাকরির? হ্যাঁ, চাকরি পেলে এ বাসা ছেড়ে তোমাকে নিয়ে চলে যাব। এই যে এরা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। নিহারিকা খানম মলিন হেসে বললেন, আর এখন আর খারাপ লাগে না আমার, কিন্তু আমার লাগে। আমি তোমাকে এখানে থাকতে দেব না। আচ্ছা। নিহারিকা খানমের গলা ধরে এলো। তিনি আর কথা না বাড়িয়েই চলে গেলেন। স্বর্ণ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। স্বর্ণ তাড়াতাড়ি শুয়ে পড়ল, তাই আরবের কল রিসিভ করতে পারল না। শুতেই যেন রাজ্যের ঘুম তাকে টেনে নিয়ে গেল এক অন্য দুনিয়া। পাহাড়ি হাওয়ার তালে স্বর্ণের চুলগুলো মায়ের অবাধ্য দুষ্টু বালিকাদের মতো উঠছে। শূন্য একটা জায়গা, কেউ নেই এখানে। একদম পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আছে সে। পেছনে গিরিখাত আর সামনে গভীর সমুদ্র। দিশেহারা স্বর্ণ কি করবে? সে এখানে এলেই বা কি করে? সমুদ্রের গভীরতায় চোখ রাখতেই তা মাথা চক্কর দিয়ে উঠল স্বর্ণের। তার আক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি আছে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পা ফসকে পড়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ো হতে গভীর সমুদ্রে। কিন্তু হঠাৎ মনে হলো হাতটা কিছুতে আটকে আছে। ভয়ে ভয়ে ওপরের দিকে চাইতেই দেখলো বলিষ্ঠ একটা হাত সর্বশক্তি দিয়ে ধরে রেখেছে তাকে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো বোঝা যাচ্ছে। কি গভীর এক জোড়া চোখ ওর দিকেই চেয়ে আছে স্বর্ণ। স্বর্ণ ভরসা পাচ্ছে এই চোখ জোড়ায় চোখ রেখে। কিন্তু হঠাৎ কি যেন হলো, হাতের বাঁধন আলগা হয়ে এলো। স্বর্ণ হারিয়ে যেতে লাগলো সমুদ্রের অতল গভীরতায়। তড়াক করে লাফিয়ে উঠে বসলো স্বর্ণ। কি ছিল এটা? স্বর্ণ? এত বাস্তব। ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার হয়ে গেছে সে। শরীরের লোম দাঁড়িয়ে গেছে। স্বপ্নটা ভাবাচ্ছে ওকে। হঠাৎ এমন একটা স্বপ্নই বা দেখলো কেন? কার ছিল এই চোখ জোড়া? ওই চোখ জোড়া কোনোভাবেই বা সে হাতটা ছেড়ে দিল। কেনই বা সে হাতটা ছেড়ে দিল? এসব ভেবে ভেবেই অস্থির হয়ে উঠল স্বর্ণ। কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে পানি খেয়ে আসলো। মন অন্যদিকে নেওয়ার জন্য ফোন হাতে নিল। আরবের 10টা মিস কল। এখন তো সাড়ে 3টা বাজে। কল দিলে ধরবে? না থাক, পরে কথা বলা যাবে। স্বর্ণ ফোন রেখে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমের রেশও নেই চোখে। অগত্যা শুয়ে না থেকে উঠে অর্ধেক শেষ হওয়া উপন্যাসটা নিয়ে বসলো। সমরেশ মজুমদারের আমি রেনু বইটা পড়ছে সে। পড়তে পড়তে একটা উক্তি খেয়ালে এলো। উক্তিটা যেন এমন, এতদিনের একটা সম্পর্ক বা হাত নেড়ে অবহেলায় সরিয়ে দিল। প্রয়োজন কত সহজে মিটে যায় কারো কারো। স্বর্ণ চোখ বুঝল। আসলে সে উচ্ছ্বাসের প্রয়োজনই ছিল। প্রয়োজন ছেড়ে শেষে ছুড়িয়ে ফেলে দিল। অথচ এসবই কি পাওয়ার ছিল? এক চিমটি পরিমাণ ভালোবাসাও কি ছিল না? সব কি শারীরিক চাহিদা ছিল? এতই তুচ্ছ ভালোবাসা? স্বর্ণ ভেবে পায় না। উপন্যাস শেষ না করেই উঠে গেল সে। পড়তে মন চাইছে না। বাকি রাতটা এমনি স্মৃতিচারণেই চলে গেল। ভোরে একটু চোখ লেগে এলো স্বর্ণের। 7টার সময় নিহারিকা খানম এসে ডেকে দিলেন ওকে। ইন্টারভিউ 8:30 থেকে। উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নিল স্বর্ণ। তারপর নাস্তা করে বেরিয়ে পড়ল। ইন্টারভিউ শেষে অফিস থেকে বের হতেই দেখলো আরব ফোন করেছে। রিসিভ করতেই বলল, কেমন হলো ইন্টারভিউ? ভালোই। যাক ভালো, চিন্তা করো না, হয়ে যাবে।
হলেই ভালো। কোথায় আছো? বের হলাম মাত্র। ও আচ্ছা, 10 মিনিট দাঁড়াও, আমি আসছি। কেন? আসার দরকার নেই। আছে, তুমি চুপচাপ দাঁড়াও। বলেই কল কেটে দিল আরব। স্বর্ণের মনে হলো ব্যাপারটা বাড়াবাড়ি। অত দূর থেকে কেন আসতে হবে? স্বর্ণ মোটেও দাঁড়ালো না, বাসায় চলে গেল। এদিকে আরব এসে ওকে না পেয়ে ভীষণ অভিমান হলো। স্বর্ণ বাসায় এসে মাকে সাথে করে হাসপাতালে গেল রুটিন চেক আপের জন্য। এর আগেও কয়েকবার গিয়েছে, তবে কেউ জানে না নিহারিকা খানম ছাড়া। আরব অভিমানে বুক ভারী করে বাসায় ফিরল। স্বর্ণ এরকমটা না করলেও পারত। কি হতো কিছুক্ষণ দাঁড়ালে? একসাথে কিছু সময় থাকা যেত। চোখে চোখ রেখে কথা বলা হতো। আরব ওর দিকে জোড়া জোড়া চোখে বারবার তাকাতো। স্মৃতিপটে কিছুটা আদুরে মুহূর্তের জমা হতো। এই তো চাই আরব। কিন্তু স্বর্ণ কেন বোঝে না? সারাদিনে আর ফোন বা মেসেজ কিছুই করবে না সে। ও পাশ থেকে সাড়া এলে তবে মনের বরফ গলবে। মায়ের চেক আপ শেষ মায়ের সাথে চেক আপ করে বাড়ি ফিরল স্বর্ণ। বাচ্চা ভালো আছে, তবে ডাক্তার আয়শা ইয়াসমিন বলেছেন গর্ভাবস্থায় যথাসম্ভব ব্যথার ঘুমের ওষুধগুলো পরিহার করতে আর দুশ্চিন্তা মুক্ত থাকতে। বাড়ি ফিরে মা মেয়ে মিলে রান্না করলো। একসাথে খেয়ে কিছুক্ষণ গল্প করে স্বর্ণ ঘুমাতে চলে এলো। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে। ঘরে এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ল। ভেবেছিল আরবের অনেক মেসেজ কল এসে জমা হয়ে আছে, যেটা প্রতিদিনই হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ কোনো মেসেজ বা কল কিছুই নেই। আনমনিক কিছু একটা চিন্তা করে স্বর্ণ আরবের নাম্বার ডায়াল করলো। 3বার রিং হওয়ার পর রিসিভ করলো। যদিও কল আসতেই রিসিভ করতে ইচ্ছে করছিল আরবের, কিন্তু নিজেকে সামলে অপেক্ষা করে রিসিভ করলো। কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না কলটা কাঙ্ক্ষিত। স্বর্ণ স্বাভাবিক স্বরেই প্রশ্ন করলো, কি করছো? কিছু না। আরবের গলার স্বরটা কেমন যেন। কিছু কি হয়েছে? হঠাৎ তখনের ঘটনা মনে পড়ে গেল। আরব ওকে দাঁড়াতে বলেছিল, কিন্তু ও দাঁড়ায়নি। সেজন্যই কি মন খারাপ করেছে? স্বর্ণ আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? না কিছুই হয়নি। সরি, আসলে ইন্টারভিউ থেকে বেরিয়ে খারাপ লাগছিল খুব। দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছিল না, তাই দাঁড়ায়নি। তুমি রাগ করেছ? স্বর্ণের স্বীকারোক্তি শুনে আর অভিমান ধরে রাখতে পারেনি ছেলেটা। এখন নিজের উপরই রাগ হচ্ছে, শুধু নিজের দিকটাই দেখছে। স্বর্ণর অবস্থা বোঝার চেষ্টা করেনি। না, রাগ করিনি। এখন ঠিক আছো? হ্যাঁ। তোমার ভাইয়ারা এসেছে? না, এসে পড়বে বোধহয়। আচ্ছা, কি করবে মনে আছে তো? হ্যাঁ আছে। গুড। আমাকে আপডেট দিও। হ্যাঁ, সে তো দেবই। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা। ফোন রেখে স্বর্ণ চোখ বন্ধ করে শুয়ে শুয়ে রইল। কিছুক্ষণ আগে আসা ঘুম ঘুম ভাবটা আর নেই। তবে শুয়ে থাকতে ভালোই লাগছে। আনমনে কিছু একটা ভাবতে ভাবতেই শুনতে পেল কলিং বেল বাজছে। এসে গেছে। স্বর্ণ এখন মরার মতো পড়ে থাকবে। আপাতত কিছুক্ষণের জন্য সে কানে শোনে না। প্রায় 10 মিনিট পর ওর ঘরের দিকে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। স্বর্ণ চোখ বন্ধ করেও বেশ বুঝতে পারছে এই পায়ের আওয়াজটা ভাবির ছাড়া আর কারো না। সীমা স্বর্ণকে শুয়ে থাকতে দেখে উঁচু গলায় ডাকল, স্বর্ণ, এই স্বর্ণ ওঠো। সুমন ভাই তোমার সাথে দেখা করার জন্য বসে আছে। স্বর্ণ মনে মনে বলল, আজকে ডোনাল্ড ট্রাম্প এসে বসে থাকলেও আমি উঠব না। স্বর্ণ মুখ নিশ্চিত কোনো শব্দ না পেয়ে সীমা আবারও ডাকল, স্বর্ণ, সুমন ভাই তোমার জন্য অনেক কিছু এনেছে, তোমায় নিজ হাতে দেবে বলে বসে আছে, ওঠো না। তারপরও স্বর্ণের কোনো সারা শব্দ নেই। এ যেন গভীর ঘুমে বিভোর সে। সীমা আরও ডাকবে, কিন্তু তার আগে নিহারিকা খানম এসে বলল, গভীর ঘুমে আছে, এখন ডেকো না, পরে কথা বলো ওর সাথে। সীমা মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। নিহারিকা খানমও একবার মেয়ের দিকে চেয়ে বেরিয়ে গেলেন। তিনি ভালো মতো জানেন স্বর্ণ ঘুমায়নি। ওর ঘুম এত ভারী না। সত্যিই ঘুমে থাকলে এতবার ডাকা লাগতো না, এক ডাকেই উঠে পড়তো। সুমন যাওয়ার 1 ঘন্টা পর উঠেছে স্বর্ণ। অবশ্য প্ল্যানই ছিল এটা। ছিল না, কিন্তু এত তারা ফেস করতে ইচ্ছে হয়নি ওর। শোয়া থেকে উঠে ড্রয়িং রুমে এসে দেখলো খালি, কেউ নেই। যাক ভালো, রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি নিয়ে নিজের ঘরে চলে এলো। কালো আরও দুটো ইন্টারভিউ আছে। একটা চাকরি যে করেই হোক পাওয়া লাগবে। এ মাসে যতগুলো ইন্টারভিউ আছে সব দিবে, একটা না একটা হয়েই যাবে। একাডেমিক রেজাল্ট তো ভালোই ওর। কফি খেতে খেতেই ভাবলো প্রজেক্ট ছেড়ে দেওয়ার ব্যাপারটা। না, ও আরবের জন্য ছেড়েছে মায়ের জন্য। মাকে একা ফেলে যাওয়ার মতো অমানুষ নয় সে।
যেদিন সারা পৃথিবী ওর বিপরীতে ছিল, সেদিন ও এই মাই পাশে পেয়েছে। তাকে তাকে রেখে এভাবে চলে যাওয়াটা মানায় না, পারবে না ও, মাকে ছাড়া সম্ভব না থাকা। তাই তো একটা চাকরি প্রয়োজন, চাকরি পেলেই মাকে নিয়ে চলে যাবে। আর আরব ওর সাথে বন্ধুত্বটা নষ্ট করতে মন চাইছে না, কিন্তু উপায় নেই। ওকে নিজের এই ভাঙাচোরা কড়িকাঠের জীবনে জড়ানোর মানেই হয় না। আর সত্যিগুলো শোনার পরও আর নিজেকে জড়াতে চাইবে না। স্বর্ণ এটাই চায়। রাত 8টায় সীমা আবার এলো স্বর্ণর ঘরে। স্বর্ণ তখন একটা নাটক দেখছিল। সীমা এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, স্বর্ণ, তোমার ভাইয়া তোমাকে ডাকে, কথা বলবে। স্বর্ণ কান থেকে ইয়ারফোনটা খুলতে খুলতে বলল, যাও, আসছি। সীমা গেল না। অগত্যা স্বর্ণকে ওর সাথেই যেতে হলো, যেন দাগি আসামি। চলে গেলেই পালাবে। আর সব ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। স্বর্ণকে দেখে থমথমে গলায় বলল, বস। স্বর্ণ বসলো। আশরাফ গম্ভীর স্বরে বলল, সুমন চাইছে বিয়েটা তাড়াতাড়ি করে সেরে ফেলতে। আচ্ছা, পরের মাসের শেষ সপ্তাহে ডেট দিয়েছে। ওর বোন কানাডা থেকে এলেই ঠিক আছে। স্বর্ণ এভাবে মেনে নিচ্ছে বলে আশরাফ ও সীমা দুজনেই অবাক। ওরা মনে করেছিল স্বর্ণ বেঁকে বসবে, কিন্তু না, ওদের অবাক করে দিল স্বর্ণের এমন রিয়াকশন। তারপর কেটে গেল কিছুদিন। এর মধ্যে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে স্বর্ণ, এখনও কোনোটাতে ডাক আসেনি। চাকরি হোক বা না হোক, সামনের মাসে অন্য একটা বাসা খুঁজবে। টিউশনির টাকায় হয়ে যাবে কোনো মতে। সব কিছু ভেবেই এখনও কাউকে কিছু বলেনি স্বর্ণ। সুমন কেউ না, আর ওর ভাই ভাবি কেউ না। আলাদা হয়ে যাওয়ার পর বলবে। এখন বলবে বাসাটাকে নরক করে ফেলবে। মা মেয়ে কাউকেই শান্তি দিবে না দুদণ্ড। বেশ কিছু কারণ ভেবেই স্বর্ণ চুপচাপ। তবে আরব বলছিল সবাইকে সবটা জানিয়ে দিতে, ও সিদ্ধান্তের কথা জানাতে। ওই একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এভাবে তো অন্যায় কিছু চাপাতে পারে না। স্বর্ণ তখন সায় দিয়ে বলেছিল জানাবে, কিন্তু বাসায় এসে চিন্তা ভাবনা করার পর মনে হলো না, কাজটা করা ঠিক হবে, তাই চেপে গেল। তবে আরব জিজ্ঞেস করতে মিথ্যা বলে দিল। মাঝে মধ্যে অপরাধ বোধ হয় স্বর্ণের। ও নিরীহ একটা ছেলেকে দিনের পর দিন ঠকাচ্ছে, মিথ্যে বলছে, আর ছেলেটাও বিনা বাক্যে বিশ্বাস করছে। কেন এই মানুষগুলো দেরিতে আসে জীবনে? ভেঙে চলে যাবার পরই কেন আসে? দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ। লাস্ট টিউশনিটা করিয়ে বের হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। ছাত্রীর বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো স্বর্ণ। 2-3 মিনিট হাঁটতেই বাস স্টপ। কিন্তু কিছুটা দূর হাঁটতেই অদূরে সুমনকে দেখতে পেল, ওর দিকেই আসছে। স্বর্ণ হাঁটা থামিয়ে দিল। সুমন ওর সামনাসামনি এসে দাঁড়ালো। রসিত স্বরে বলল, তোমার ফোন বন্ধ কেন? কতবার কল করেছি, আইডিয়া আছে? স্বর্ণ ইতস্তত স্বরে বলল, চার্জ ছিল না নাকি ইচ্ছে করে বন্ধ করে রাখো? স্বর্ণ অন্যদিকে চেয়ে বলল, চার্জ ছিল না আসলে। এবার থমথমে মুখশ্রী ফুটিয়ে তুলে বলল, চলো, এক জায়গায় যেতে হবে এখন আমাদের। কোথায়? অফিস পার্টি। হ্যাঁ, তো আপনি যান, আমি কেন যাব? পুরো অফিস জানে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই আমরা কলিগরা চাইছি হবু বউয়ের সাথে দেখা করতে। কিন্তু আমার যেতে মন চাইছে না। তোমার মতামত শুনতে চাইনি আমি। তুমি এখন যাবে মানে যাবেই। স্বর্ণ ভ্রুকুচকে অদ্ভুত নয়নে তাকালো সুমনের দিকে। এমন অধিকার ফলাচ্ছে কেন লোকটা? যেতে ইচ্ছে করছে না, তাও নাকি যেতে হবে। স্বর্ণ বেশ শান্ত গলায় উত্তর দিল, দেখুন, সারাদিন ক্লাস করে প্রাইভেট পড়িয়ে আমার আর এতটুকু শরীরে কুলাচ্ছে না। আমি যেতে পারবো না, সরি। কথাটা বলে স্বর্ণ দাঁড়ালো না। পাশ কেটে চলে যেতেই নিচ্ছিল, কিন্তু সমন শক্ত করে ওর হাত ধরে ফেলল। কটপটিয়ে বলল, তুমি যাবে। স্বর্ণ নিজের হাতটা ওর হাতের মুঠো থেকে ছিনিয়ে নিল এক প্রকার। অতবর একরাশ ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে জোর কদমে চলে গেল বাস কাউন্টারে। লোকটা এত অসভ্য, কবে যে মুক্তি পাবে এর থেকে। বাড়ি এসে শুনল ভাইয়া ভাবি পার্টি অ্যাটেন্ড করতে গেছে, আর আজমাইনকে নিহারিকা খানমের কাছে রেখে গেছে। প্রায় সময় ওরা বাহিরে কোথাও গেলে আজমাইনকে বাসায় রেখে যায়। ছেলেটা প্রথম প্রথম কাঁদতো, মন খারাপ করতো, কিন্তু এখন কিছু বলে না, চুপচাপ থাকে। এই ছোট্ট বয়সে বুঝে গেছে কেঁদে কেটে লাভ নেই। স্বর্ণ ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে নিল ঘন্টাখানিক। ঘুম থেকে উঠে রাতের জন্য খিচুড়ি রান্না করলো আর ইলিশ ভাজলো। ভাই ভাবি তো খেয়েই আসবে, শুধু ওদের 3 জনের জন্যই রাঁধবে। রান্না খাওয়া শেষে আইজম্যানকে ঘুম পাড়িয়ে ঘরে আসতেই দেখলো রাত 11:30 বাজে। সব কিছু গুছিয়ে নিজের ঘরে এসে বসলো ক্লাসের নোটসগুলো নিয়ে।
নিহারিকা খানমের শরীরটা আজকে ভালো না বেশি, তাই তিনি খেয়েই শুয়ে পড়েছেন। নোটসগুলো দেখতে দেখতেই শুনতে পেল ফোন বাজছে। স্ক্রিনে আরবের নাম্বার। স্বর্ণ রিসিভ করতে ও পাশ থেকে আরব বলল, খেয়েছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, একটু আগেই। কী করছো? নোটসগুলো দেখছিলাম। বাহ, জানো আমি কি করেছিলাম? কি? ভাবছিলাম সংসার করতে কি কি লাগে, কারণ আমরাও তো করব, তাই আর কি আগেই ভাবা উচিত। আরবের এমন ছেলে মানুষের কথা শুনে স্বর্ণ হেসে ফেলল, বলল, তো ভেবেছো কি কি লাগবে? হ্যাঁ, ভেবেছি তো। আসলে সংসার করতে তেমন কিছুই লাগবে না, শুধু তুমিটা লাগবে। স্বর্ণ হাসল, বিষণ্ণ হাসি। ছেলেটা কত স্বপ্ন দেখছে, আশা বুনছে, কিন্তু স্বর্ণ ওকে কিছুই দিতে পারবে না, ওর স্বপ্নগুলো সঙ্গী হতে পারবে না। ছেলেটা এত পাগল কেন? কখনো কখনো ছেলেটার জন্য এত মায়া হয় কেন? ভালোবাসতে গেল ওর মতো মেয়েকে। এরপর এরপর আর কি? ছেলেটা স্বপ্ন আলো চোখে বুনতে লাগলো, স্বপ্নদের ইন্দ্রজাল। আর মেয়েটা অপর প্রান্তে দীর্ঘশ্বাস ফেলছে আর বারবার উদাস হচ্ছে। এক মুঠো নরম রোদের আলো মুখে পড়তেই ঘুমটা আলগা হয়ে এলো স্বর্ণের। কাল রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। এরপর আর কেউই কল কাটেনি। অপর প্রান্ত হতে আরও বেশ শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেটা। স্বর্ণ ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে চলল। ওয়াশরুমে থেকে বের হতেই দেখলো ফোন বাজছে। স্ক্রিনে ভাইয়ার নাম্বার। রিসিভ করতে ও পাশ থেকে ভাইয়া ক্লান্ত গলায় বলল, আমরা হাসপাতালে। সুমনকে কে যেন প্রচুর মেরেছে কাল রাতে, রাস্তায় পড়েছিল। স্বর্ণ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। আরব কি তবে সব জেনে গেল? ভুল বুঝলো ওকে? ঠিক হয়নি এটা। অন্তত এভাবে জেনে যাওয়াটা একদম ঠিক হয়নি। ভালোবাসার মানুষ না হোক, বন্ধু হিসেবে ছেলেটাকে পছন্দ করে স্বর্ণ। এখন ওর চোখে ঘৃণা দেখতে ভালো লাগবে না একটু। তার চেয়েও বড় কথা, কি বলবে আরবকে? ও তো এখন প্রতারক ভাববে স্বর্ণকে। এসব ভাবতে ভাবতেই আরবের কণ্ঠস্বর শুনল। সে উত্তপ্ত স্বরে বলল, ওই বাস্টারটা তোমার হাত মুচড়ে ধরল, আর তুমি কিছু বললে না কেন? বলতে দিলে কোথায়? তার আগেই তো তুমি এসে তুফান উঠিয়ে দিলে। তো কি করব আমি? আমি এসেই দেখি হারামির বাচ্চাটা তোমার হাত মুচড়াচ্ছে। আমার তো দেখেই মাথায় আগুন ধরে গেল। আরব রাগে ফোঁস করছে। স্বর্ণ এতক্ষণে স্বস্তি পেল একটু। তার মানে আরব কথাগুলো শোনেনি, এমনকি থাপ্পড় মারাটাও দেখেনি। যাক, ভালো হলো। বুকের ওপর থেকে এক মনের একটা পাথর সরে গেল। এমন নয় যে স্বর্ণ আরবকে এসব লুকিয়ে যাবে, কিন্তু বলার একটা সময় আছে। হুট করে সব কিছু বলা যায় না। কিছুক্ষণ আগের ঘটনার রেশ কাটিয়ে আরব ফুট করে বলল, চা খাবে? চা? এখন? হ্যাঁ, চলো আনোয়ার কাকার দোকান থেকে খেয়ে আসি। এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, এরপর নেক্সট ক্লাস ধরব। স্বর্ণ হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, চলো। ভার্সিটি এরিয়া থেকে অল্প দূরেই আনোয়ার কাকার দোকান। পায়ে হাঁটা পথ 10 মিনিট। যাওয়ার পথেই দেখল এক ঝাঁক পর্তুলিকার সমাহার। আরব নীরবেই স্বর্ণের পাশ থেকে সরে এক গুচ্ছ পর্তুলিকা নিয়ে এলো। পাশে আসতেই স্বর্ণ খেয়াল করে বলল, এতগুলো দিয়ে কি করবে? দেখো কি করি। আগে হাত দাও। স্বর্ণ আলতো হেসে হাত বাড়ালো। দেখা যাক ছেলেটা কেমন পাগলামি করে। আরব স্বর্ণের বাঁ হাতের অনামিকার মাপ নিয়ে একটা রিং বানিয়ে সেখানে পরিয়ে দিল, আর বাকিগুলোর মধ্যে কয়েকটা খোপা আর কয়েকটা দিয়ে ব্রেসলেট বানিয়ে হাতে পরিয়ে দিল। অতঃপর মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আমার ফুলকুমারী। স্বর্ণ হাসল। সেই হাসিতে ছেলেটা আরেক দফা মুগ্ধতার মেহজালে জড়িয়ে গেল। এতটা মায়াময়ী কিভাবে হয় একটা মেয়ে? নাকি ভালোবাসে বলি এত মায়াবী লাগে? আরব বুঝতে পারে না, দিনে দিনে মেয়েটার প্রতি মুগ্ধতা, স্নিগ্ধতা, ভালোবাসা সব যেন বেড়েই চলছে। সকালবেলা চায়ের দোকানে তেমন একটা খদ্দের থাকে না, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। তেমন আজও নেই। ওরা যেতেই আনোয়ার কাকা খুশি হয়ে বলল, বাবা চা দিমো আপনাগো? হ মামা, আমারটায় চিনি কম দিয়ে, আর আপনার মামিরটা বেশি। আরবের কথা শুনে স্বর্ণ বিস্মিত হলো। ছেলেটা জানলো কি করে যে ওর চায়ের চিনি বেশি বেশি খায়? এত খেয়াল করে। ওরা চা খেয়ে ক্যাম্পাসে আসলো। ক্লাসে যাওয়ার পথে আরবের বন্ধু সাইফুলের সাথে দেখা হয়। ও দাঁড়িয়ে পড়ল, আর স্বর্ণকে ইশারাই বলল দাঁড়াতে, কিন্তু স্বর্ণ দাঁড়ালো না, ক্লাসে চলে গেল। স্বর্ণ যাওয়ার পরে সাইফুল বলল, তোদের মধ্যে কি চলে রে? অনেক কিছু। তোরা রিলেশনে আছিস?
হ্যাঁ, তুই জানিস না উচ্ছ্বাস ভাইয়ের সাথে স্বর্ণের রিলেশন ছিল? হ্যাঁ থাকুক, এখন তো নেই। বুঝতে পারছিস না তুই? ওদের গভীর সম্পর্ক ছিল। একসাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, হাতে হাত রেখে হাঁটা। আর সম্পূর্ণ কথা শেষ করার আগেই আরব ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ ভাই, আর আগে কি ছিল না ছিল এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। এখন এটার চেয়ে বড় সত্য আর নেই। সাইফুলের আর কিছু বলার নেই। ওর বন্ধুর পিঠে চাপড় মেরে বলল, ক্যারিয়ান ব্রো। আরব হেসে মাথা নেড়ে ক্লাসের দিকে চলে গেল। ক্লাস শেষে স্বর্ণ আগে বেরিয়ে গেল। আরব ওর পিছু নিচ্ছিল, কিন্তু কিছু জুনিয়র এসে ঝামেলা পাকিয়ে দিল। ওদেরকে একটা টপিক বুঝিয়ে দিতে হবে, কিন্তু কোনো মতে কাটিয়ে কালকে বোঝাবে বলে বেরিয়ে এলো। স্বর্ণ এখনও ভার্সিটি থেকে বেরোতে পারেনি। আরব এক দৌড়ে ওর পাশে চলে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, নিষ্ঠুর মেয়ে, একটু দাঁড়ালে কি হতো? দাঁড়াবো কেন? কারণ একসাথে যাব। আমি এখন টিউশনি যাব আরব। তুমি আমার সাথে আসবে কেন? এমনি। আরব মাথা চুলকে বলল। স্বর্ণ কঠোরভাবে বলল, একদম না, এক্ষুনি বাসায় যাবে। আরব মুখ কালো করে বলল, আচ্ছা যাব না, কিন্তু এই ছাতাটা নাও, প্রচুর রোদ। নিজের ব্যাগ থেকে ছাতা বের করে দিয়ে বলল। স্বর্ণ বলল, আমার লাগবে না, তুমি রাখো। না, তোমাকে নিতে বলেছি, তুমি নিবে। এক প্রকার জোর করে হাতে ধরিয়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল আরব। অজান্তে হেসে ফেলল স্বর্ণ। এত ছেলে মানুষই করে ছেলেটা। আজকে আজকে রোদের তাপটা বেশি। স্বর্ণ ছাতাটা খুলল। আজকে বাসায় ফিরতে একটু দেরি হতে পারে। টিউশনিগুলো করিয়ে সুমনকে দেখতে যেতে হবে। না হলে ভাই ভাবি প্রশ্নবাণে জর্জরিত করে ফেলবে। হয়তো সকালে না যাওয়ার কারণেও মাকে অনেক কথা শুনিয়েছে। টিউশনি শেষ করে হাসপাতালে গেল স্বর্ণ। হাত পা চারটেতে ব্যান্ডেজ। ভালোই মার খেয়েছে সুমন। ভালোই মার খেয়েছে মা। সুমন ওকে দেখে ন্যাকা অভিমানী কণ্ঠে বলল, এই তোমার আসার সময় হলো? আমি সারাদিন অপেক্ষা করেছি তোমার জন্য। ক্লাস ছিল আমার, কাট কাট স্বরে বলল স্বর্ণ। এই লোকটার জন্য বিরক্তি আর ঘৃণা ছাড়া কিছুই আসে না ওর। এই যে হাত পা ভেঙে বিছানায় শুয়ে আছে, তবু এক বিন্দু সমবেদনা আসছে না। সুমন বায়না ধরেছিল আজকে রাতে ওর সাথে থাকতে। স্বর্ণ বিভিন্ন অজুহাত দিয়ে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে এলো। বাসায় ফিরে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বসতেই সীমা এসে বলল, তোমার কি মায়া দয়া নেই স্বর্ণ? তোমার হবুবার মার খেয়ে হাসপাতালে পড়ে আছে, আর তুমি সকালে তাকে দেখতে গেলে না। সুমন ভাইয়ের বাবা মা কি ভাবছে বলতো? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। স্বর্ণ চায়ে চুমুক দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসার সময় ওনার সাথে দেখা করে এসেছি। আর কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার ব্যাপার আমি খুব ভালো করেই বুঝি, তোমাকে নাক গলাতে হবে না অত। হ্যাঁ তা তো দেখছি। সীমা তাচ্ছিল্যের সুরে এটা বলেই চলে গেল। তাতে ভাবান্তর হলো না স্বর্ণের। ও শান্ত ভঙ্গিতে চাটা শেষ করলো। কিছুক্ষণ ক্লাসের নোটগুলো দেখে রাতের খাবার তৈরি করতে গেল। খাওয়া শেষ করে এসে আবার কিছুক্ষণ পড়লো। এর মধ্যে আরও ফোন করলো। আজ বেশিক্ষণ কথা বলতে পারলো না স্বর্ণ। ঘুম পাচ্ছে ভীষণ। ফোন রাখতেই দেখলো নতুন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে খুশিতে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে স্বর্ণের। তাতে লেখা, ডিয়ার স্বর্ণ মেহবুব, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড on our company. Please collected your appointment later.